এই যে ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ, যেটিকে আমরা বলছি পরশুরামের প্রাসাদ, সেটি যে আদতেও রাজা পরশুরাম নির্মাণ করেননি, গত পর্বে আমি এই বিষয়টি তুলে এনেছিলাম। সেই সঙ্গে আমি একটি প্রশ্নও রেখেছিলাম, যদি এই প্রাসাদটি রাজা পরশুরাম নির্মাণ নাই করে থাকেন, তবে কেন প্রত্নতত্ত্ববিদেরা এই প্রাসাদটির নাম রাখলেন পরশুরামের প্রাসাদ? আজকের পর্বে থাকছে এই প্রশ্নের একটি সন্তোষজনক উত্তর দেওয়ার প্রচেষ্টা। সঙ্গেই থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে মহাস্থানগড়, যাকে আমরা চিনে থাকি প্রাচীন বাংলার রাজধানী পুণ্ড্রনগর বলে, এর আলো, বাতাস ও মাটির প্রতিটি কণার সঙ্গে মিশে আছে রাজা পরশুরামের নাম। শুধুই কি তাই, এখানকার স্থানীয় মানুষের মনে রাজা পরশুরাম নানা লোককথা ও উপাখ্যানের চরিত্র হয়ে এমনভাবে মিশে আছেন যেন তাকে ঐতিহাসিক চরিত্র হিসেবে আমরা অস্বীকার করতে পারলেও তার অস্তিত্বকে আমরা কোনোভাবেই উপেক্ষা করতে পারি না। এমনকি এখানকার ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদেরাও তা পারেন না। একটি ছোট্ট উদাহরণ দিলে বিষয়টি আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে যে এই মহাস্থানগড়ে রাজা পরশুরাম ও রাজা পরশুরামকে নিয়ে জড়িয়ে নানা লোককথা ও উপাখ্যান কতটা শক্তিশালী। এই হলো সেই বিখ্যাত জিয়তকুণ্ডু বা জিয়তকূপ। স্থানীয় মানুষের বিশ্বাস, এই কূপটি নাকি খনন করেছিলেন রাজা পরশুরাম। তাদের আরও বিশ্বাস, এই কূপের নাকি ছিল অলৌকিক ক্ষমতা, যে ক্ষমতা বলে রাজা পরশুরাম তার মৃত সৈনিকদের উপর এই কূপের পানি ছিটিয়ে দিয়ে তাদের জীবিত করে তুলতেন। কিন্তু ঐতিহাসিক সত্যি হলো, এই কূপটি না খনন করেছিলেন রাজা পরশুরাম, না এই কূপের ছিল কোনো অলৌকিক ক্ষমতা। আর এই কথাটি যখন প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে রাখা সাইনবোর্ডে লিখে রাখছেন, তখন একটি অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছে। চলুন সেটি এবার দেখে আসি। এই হলো সেই সাইনবোর্ড যেখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর লিখছেন, প্রবাদ আছে যে শাহ সুলতান বলখি মাহি শহরের সঙ্গে যুদ্ধের সময় পরশুরাম এই কূপের পানির সাহায্যে মৃত সৈনিককে পুনর্জীবিত করতে পারতেন। শাহ সুলতান কূপটির পানির জীবনদানের ক্ষমতার কথা জানতে পেরে একটি চিলের সাহায্যে এর মধ্যে এক টুকরা মাংস নিক্ষেপ করেন। এতে কূপটির অলৌকিক ক্ষমতা নষ্ট হয়। এর ফলে পরশুরাম পরাজিত হন। তবে এই প্রবাদের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। মজার ব্যাপার হলো, এখানে যখন লেখা হচ্ছে ঐতিহাসিক ভিত্তি নেই, তখন কে বা কারা পরম যত্নের সঙ্গে শেষের অংশ ভিত্তি নেই কেটে দিচ্ছেন। অর্থাৎ এখানকার মানুষ এই কূপ ও রাজা পরশুরামকে নিয়ে প্রচলিত এই প্রবাদ কাহিনী, যার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই, এই কথাটি মানতেই পারছেন না। বরং তারা সেই প্রবাদ কাহিনীকেই ঐতিহাসিক সত্য বলে মেনে নিচ্ছেন। আর এতেই প্রমাণ হয় এই মহাস্থানগড়ে এসব প্রত্নস্থাপনার সঙ্গে মিশে থাকা রাজা পরশুরামের নাম ও নানা গল্পকথা ও উপাখ্যান কতটা শক্তিশালী, যা এখানকার ইতিহাসকেও হার মানিয়েছে। আর এ কারণেই বুঝি প্রত্নতাত্ত্বিকরা এই প্রাসাদটি যে রাজা পরশুরাম নির্মাণ করেননি সেটা জেনেও অনেকটা বাধ্য হয়ে জনশ্রুতি অনুযায়ী এই প্রাসাদটির নাম রেখেছেন পরশুরামের প্রাসাদ। পরিশেষে আমার শুধু বাংলাদেশের প্রখ্যাত ইতিহাসবিদ বিচারপতি হাবিবুর রহমানের একটি কথাই মনে পড়ে যাচ্ছে। তিনি বলছেন, একদিক থেকে জীবন ও সমাজকে বোঝার জন্য উপাখ্যান ইতিহাসের চেয়েও বড় সত্য। আর সেই সত্যটি যেন এই প্রাসাদটির নামকরণের ক্ষেত্রে উঠে এসেছে। এই প্রাসাদটি নাইবা রাজা পরশুরাম নির্মাণ করলেন, তাতে কি বা যায় আসে? আমরা না হয় এই প্রাসাদের সাথে জড়িয়ে থাকা নানা লোককথা ও উপাখ্যানের বাঁকে বাঁকে লুকিয়ে থাকা সত্য ইতিহাসের সন্ধান করি হাজার বছর আগের মানুষের জীবন ও সমাজের গল্প ও ছবি। সেই কামনায়
আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো এক পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।